সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। অন্যান্য বারের মতো আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্স অর্থাৎ 5ই মার্চ যে ইন্ডেক্সটা ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্লোজ করেছে তার উপর আপনাদের সঙ্গে ডিসকাশন করব। পাশাপাশি আরও 4টি স্টক নিয়েও আলোচনা করব যা আপনাদের বিনিয়োগ কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আপনারা জানেন আমি মূলত স্টকের বা ইন্ডেক্সের কিন্তু আমি সিগনিফিকেন্সের কথা বলে থাকি, অর্থাৎ আলোচনা করে থাকি, শুধু অ্যানালাইসিসটাই করে থাকি। আমি সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আমার আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবে না বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না, কারণ আমার এই আলোচনাটা এখান থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার আলোচনা করাটা করে থাকি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে করে থাকি। তো আরেকটা রিকোয়েস্ট করবো যে আসলে আপনি কখনোই কোনো থার্ড পার্সনের পরামর্শে কোনো স্টকে কিন্তু আপনি ইনভেস্ট করবেন না। এতে করে কিন্তু আপনার যে ইনভেস্টকৃত যে অর্থ এটা কিন্তু আপনার সম্ভাবনা থাকে যথেষ্ট লুজিং হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনার বুদ্ধিমত্তা, আপনার চিন্তা চেতনা দিয়ে যদি আপনি কোনো স্টকে বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেখানে লাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। কারণ লাভ হলো আপনার, লস হলো আপনার। সেই জন্য আপনার যে টাকাটা এটা কিন্তু আপনি নিজে যদি চিন্তা ভাবনা করে ইউজ করেন তাহলে কিন্তু সেটা আপনার যথেষ্ট মানে ভালো হয়। তো আলোচনার শুরুতে আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে গত 5ই মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে কিন্তু অনেক 82 পয়েন্ট মাইনাস ছিল আগের দিনের তুলনায়, যা ক্লোজ করেছে 5240 পয়েন্টে, যা 5240 পয়েন্টে, এবং দেখা যাচ্ছে যে এর লেনদেন ছিল মাত্র 459 কোটি টাকা। দুটোই কিন্তু নেগেটিভলি মুভ করতেছে। তো এখানে একটা ম্যাটার হচ্ছে যে আসলে যুদ্ধের একটা কারণ আছে, বাট ওভারঅল কিন্তু এমনিতেও কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ওভারহিটেড ছিল আমাদের বেশ কিছুদিন ধরে। আমরা যদি একটু দেখি যে আমরা যদি আরএসআইটা দিয়ে একটু, আরএসআই যখন আপনার এই লেভেল অর্থাৎ গত কত তারিখ এটা হবে, এটা হচ্ছে 15 ফেব্রুয়ারিতে কিন্তু অলরেডি এখানে কিন্তু অনেক আপনার প্রায় 80 কত ছিল এখানে, হ্যাঁ 85.67 কিন্তু আরএসআই মুভ করতেছিল। আমরা জানি এটা কিন্তু ওভারহিটেড ছিল মার্কেট তখন, সেই কারণে কিন্তু মার্কেটের প্রয়োজনে কিন্তু এটা কিন্তু একটা কারেকশন ফিতে আসে, তারই ধারাবাহিকতায় চলতেছিল। আর মাঝখানে অ্যাড হয়েছে এখানে কিন্তু একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধের একটা কারণে কিন্তু এখানে কিন্তু একটা প্রভাব পড়তেছে। কারণ হচ্ছে কি, মধ্যপ্রাচ্যে তো আমরা জানি এখানে কিন্তু মূলত তেলের একটা বড় ধরনের একটা মজুদ, এটা নিয়ে কিন্তু ইউএসএ বা ইসরায়েলেরা কিন্তু আগে থেকে কিন্তু একটা মুভমেন্টে থাকে যে এখান থেকে তেলের ব্যাপারটা নিয়ে একটু নিয়ে মূলত একটা ওয়ার চলে। তো সেক্ষেত্রে যেহেতু ইরানে একটা বড় একটা পোর্শন আছে তেলের একটা পার্ট নিয়ে এরা হরমুজ প্রণালী নিয়ে কাজ করে, আপনারা জানেন এগুলো। তো আসলে এই ক্ষেত্রে তেলের সংকটের কারণে মূলত দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডে কিন্তু বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ তেল যে একটা ফুয়েল, এই ফুয়েলে কিন্তু এখন মোটামুটি সারা পৃথিবী কিন্তু এই ফুয়েল দিয়ে কিন্তু সবকিছু এখানে ম্যানেজ হচ্ছে। তো তেলের দাম যদি বেড়ে যায় বা কোনো কারণে ব্লকেজ থাকে, সাপ্লাই যদি স্মুথ না হয়, তাহলে কিন্তু এটা বিশ্ববাজার প্রভাব পড়বে। তারই ধারাবাহিকতা কিন্তু বিশ্বের সব দেশে কিন্তু একটু চাপের মধ্যে আছে এবং এটা সব দেশে প্রভাব পড়তেছে। আমরা সেক্ষেত্রে আমাদের দেশের শেয়ার মার্কেটে কিন্তু প্রভাব পড়া স্বাভাবিক। তো আমরা দেখতে পাচ্ছি এমএসসিডি হিস্টোগ্রাম, এটাও কিন্তু বড় বড় কিন্তু হিস্টোগ্রাম বার নেগেটিভ লাল ধরে ধরে কিন্তু নিচে নেমে যাচ্ছে। তার মানে হচ্ছে দুইটাই কিন্তু বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এমএসসিডি এবং আরএসআই দুইটাই কিন্তু বলতেছে যে ইন্ডেক্সটা কিন্তু নেগেটিভলি মুভ করার কারণ হচ্ছে এটাই যে এখানে প্রচুর সেলাররা কিন্তু অ্যাক্টিভ আছে। অর্থাৎ যে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের যে ক্যান্ডেলটা এখানে আসছে এটা কিন্তু টোটালি হচ্ছে বিয়ারিশ একটা ক্যান্ডেল, এবং ভালো মানের কিন্তু ভলিউমে কিন্তু এটা কিন্তু এখানে ক্যান্ডেলটা মুভ করতেছে লার্জলি। এবং এটা থেকে ধরে নিয়ে যায় আগামী দিনগুলোতে হচ্ছে আরো সেলার হতে অ্যাক্টিভ হতে পারে। তো আমরা একটু দেখে নেব আসলে আমাদের সম্ভাব্য সাপোর্ট পয়েন্টটা কোথায় হতে পারে। তো আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পারবো যে বর্তমানে 5240 পয়েন্টে যে মুভ করতেছে, এখানে এই পয়েন্টে থেকে কিন্তু একসময় কিন্তু এখানে মুভ নিয়েছিল, অর্থাৎ 2024 সালে অগাস্ট মাসে কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিয়ে ইন্ডেক্স কিন্তু ঘুরে গিয়েছিল। তারই ধারাবাহিকতা আবার আমরা যদি দেখি, একটু নিচে দেখি যে 2024 সালের জুন মাসে বর্তমানে 5000 যে আমরা দেখতেছি 5054 পয়েন্ট, এখান থেকে কিন্তু একটা মুভমেন্টে যায়। জাস্ট কারেকশনের পরে কিন্তু 5014 পয়েন্টের পর কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ঘুরে যায়। তো সেক্ষেত্রে এখানে একটা আমরা 24 আবার পাশাপাশি আমরা যদি আরেকটু পয়েন্ট দেখি যে এখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে 2025 জুলাই, এখানেও কিন্তু এই পয়েন্ট অর্থাৎ 5053 পয়েন্ট থেকে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু ঘুরে যায়। আবার এখানেও কিন্তু হালকা একটু কিন্তু মুভমেন্ট নিয়েছিল। তাই আমরা বলতে পারি যে 5054 যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু একটা এখানেও দেখি যে এখানে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট
একটা পয়েন্ট হিসেবে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আর বর্তমানে যেটা আছে এটাও কিন্তু একটা ভালো সাপোর্ট, যদি নিতে পারে তো গুড, তবে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে সম্ভাবনা কম। সেক্ষেত্রে সম্ভাব্য যে আমরা দেখি যে 5054 পয়েন্ট, এই 54 পয়েন্ট থেকে কিন্তু আমরা ওয়েট করবো যে এই 54 পয়েন্ট থেকে হয়তো মার্কেট হয়তো আমরা ইন্ডেক্স হয়তো একটু দেখতে পারবো পজিটিভ হয়তো মুভ করতে পারে। এটা হচ্ছে যে অ্যানালিসিস থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে পারফরমেন্স, এই যে আগেও দেখি আমরা এই যে 2021 সালেও কিন্তু সেম, যখন ডাউনফল হয় তারপর কিন্তু এই যে 5054 পয়েন্ট থেকে কিন্তু ইন্ডেক্স কিন্তু ঘুরে যায়। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারছি যে এই যে 5054 লেভেলটা এটা কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পয়েন্ট হতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জে এর ইন্ডেক্সের জন্য। তো আমরা একটু ওয়েট করবো, হয়তো এর আগেও নিতে পারে। সম্ভাব্য স্ট্রং পয়েন্ট আমি আপনাদের সাথে ডিসকাশন করলাম যে নাম যদি কারেকশন মুভমেন্ট থাকেও তাহলে 5054-55 পয়েন্টে কিন্তু এসে হয়তো মার্কেট আমাদের ইন্ডেক্সটা হয়তো একটু ঘুরে যেতে পারে। আর যারা টাকা আছে, ক্যাশ টাকা আছে, বা যারা বিভিন্ন সময় ইনভেস্ট করে থাকেন, এই সময়গুলোতে কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা কিন্তু ইনভেস্ট করেন, কারণ যদি আপনি 3-4 মাস 5 মাস যদি ওয়েট করতে পারেন তার মার্কেট কিন্তু ঘুরবেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই স্টকগুলো থেকে ভালো একটা রেভিনিউ বা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এটা ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়ে আপনাদের সঙ্গে একটু সাধারণ আলোচনা করা। এখন আমরা কয়েকটি স্টক নিয়ে কথা বলবো যা আপনাদের কাছে রিকোয়েস্টেড ছিল। রিকোয়েস্টেড স্টকের মধ্যে প্রথম যে স্টকটি কথা বলতে সেটা হচ্ছে গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোনের যদি আমরা অ্যানালাইসিসটা ফান্ডামেন্টালি একটু দেখে থাকি, বর্তমান প্রাইস 245 টাকা 10, আর 52 উইকস হাই 331 টাকা, লয় 238 টাকা। অর্থাৎ বর্তমানে এই প্রাইসটা কিন্তু হচ্ছে একেবারেই হচ্ছে হাতের নাগালে, কেনার জন্য গ্রামীণ ফোন ভালো একটা প্রাইস দিচ্ছে। আপনারা যদি ইনভেস্ট করতে চান এই লেভেলগুলোতে ভালো করবেন। আর গ্রামীণ ফোন নিয়ে নতুন করে কিছু বলার নেই, সব আমরা জানি এখানে। তো আমরা যদি সরাসরি চার্টে চলে আসি, চার্টে দেখতে পাচ্ছি যে বর্তমানে যে আরএসআইটা কিন্তু গ্রামীণ ফোনের একেবারে 28.23, তার মানে আমরা জানি যেগুলো কিন্তু হচ্ছে একবারে হচ্ছে ওভারসোল্ড। হ্যাঁ, এখানে কিন্তু এই লেভেলে আমরা সাধারণত বলি যে 30-এর নিচে গেলে আমরা সাধারণত ওভারসোল্ড বলে থাকি, যে এখানে আসলে সেল করার কোনো মানে হয় না, এখন শুধু বাই করার একটা চান্স চলে আসে। তো সেক্ষেত্রে গ্রামীণ ফোন যে বর্তমান প্রাইস রেঞ্জে আছে সেটা কিন্তু একটা ভালো একটা, আমি বলবো যে এখানে বিনিয়োগ করার মতো একটা প্রাইস মুভমেন্টে আসছে এখন। আর পাশাপাশি আমরা যদি হিস্টোগ্রাম এমএসসিডি হিস্টোগ্রামের পার্টটা দেখি, এটাও কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি বেশ কয়েকদিন 1 2 3 4 5 6 7 8 অনেক দিন ধরে কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে। আমার মনে হয় খুব শীঘ্রই একটা বাউন্স ব্যাক করবে। এই বাউন্স ব্যাক দিয়ে কিন্তু গ্রামীণ ফোন কিন্তু হয়তো আবার একটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করবে। তো সেক্ষেত্রে সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি যে এই গ্রামীণ ফোনের সম্ভাব্য সে যদি কন্টিনিউ এই স্টকটি যদি কন্টিনিউ ডিক্লাইন ফর্মে থাকে তাহলে 220 টাকা লেভেলে কিন্তু ভালো একটা সাপোর্ট আছে, এখান থেকে সে ঘুরে যেতে পারে 220 টাকা পয়েন্ট। আর যদি এর আগে ঘুরতে পারে অসম্ভব কি, এখানে অনেকগুলো সাপোর্ট পয়েন্ট আছে বর্তমানে 245, মানে এর আগে কিন্তু আমি যদি রিসেন্ট দেখি যে তার সর্বশেষ যে এটা করার পরে তার লাস্ট স্কোরটা ছিল হচ্ছে এখানে 238 টাকা ছিল, 238 কিন্তু এখন মুভমেন্ট করে কিন্তু 245 টাকা। তার মানে হচ্ছে এখন কিন্তু মনে হচ্ছে এটা হতে বাউন্স ব্যাক করতে পারে, যদি এখানে সেলার আছে, এখানে বিভিন্ন কারণ আতঙ্কিক প্যানিক সেল দিচ্ছে, বাট এটা কিন্তু স্টকটি কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ এই লেভেলে আসলে গ্রামীণ ফোন কেনাটা সবসময় সুযোগ থাকে না। যারা আমি বলবো যে যাদের হয়তো যদি মানি থাকে তাহলে আপনারা অল্প অল্প করে বিনিয়োগ করে এখান থেকে কিন্তু একটা অল্প সময়ের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারেন। আর যদি অল্প অল্প বিনিয়োগ করে যদি স্টকটি আরো ডাউন ট্রেন্ড মেনটেন করে, অর্থাৎ যদি সে আরো কারেকশন যায় তাহলে 220 টাকা থেকে ভালো একটা সাপোর্ট পাচ্ছে। আপনি যদি এই লেভেলে কিনতে পারেন তাহলে তো আমি বলবো যে এই গ্রামীণ ফোনের মতো স্টক যদি 220 টাকা কিনা যায় তাহলে তো আপনার অনেক ভালো একটা বেনিফিট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ স্টকটি অনেক উপরে যাবে, এটা আমরা জানি, এটা যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তো প্রাথমিকভাবে দেখি যদি আপনি স্টকে এই লেভেল বিনিয়োগ করেন তাহলে অ্যাটলিস্ট স্টকটি কিন্তু এখানে 279 বা এই লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট, আমি দেখি যে দেখি নেই যে এটা যদি আসে অ্যাটলিস্ট এই লেভেলটা, অর্থাৎ 278 80 লেভেল, অর্থাৎ 240-45 লেভেল আপনি কিনেন তাহলে কিন্তু প্রাইস গ্যাপ কিন্তু অনেক বেশি, 35 কিন্তু এখানেই পেয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু স্টকটির ব্যাপারে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। তো আমি বলবো যে এই লেভেলে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু আপনার যথেষ্ট প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গ্রামীণ ফোন একটা ভালো স্টক আমরা জানি। তো এই ছিল গ্রামীণ ফোন নিয়ে আপনাদের সঙ্গে আপনারা যারা আমার রিকোয়েস্ট করেছে, আশা করি কিছুটা হলো মেসেজ ক্যারি করতে পারছেন। তো এখন হচ্ছে গ্রামীণ ফোন কেনার সময়, এখন কিন্তু সেল দেওয়ার সময় না। তো গ্রামীণ ফোন নিয়ে যারা নতুন করে বাই করতে চান আমি বলবো যে আপনারা অবজার্ভ করে একটা ভালো একটা পয়েন্ট দেখে বিনিয়োগ করলে ফিউচারের জন্য ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা রবি নিয়ে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট ছিল একটু কথা বলার জন্য।
তো রবি বর্তমানে প্রাইস হচ্ছে 30 টাকা 60 পয়সা এবং তার 52 উইকস হাইয়েস্ট ছিল 33 টাকা 30 পয়সা এবং লোয়েস্ট ছিল 22 টাকা 60 পয়সা। তো রবি ভালো করতেছে আগের চাইতে বেটার, তার ইপিএস ভালো, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো গুলো কিন্তু ভালো আসছে। তার মানে আমরা দেখি ইপিএসও ভালো, এনওসি এফপিএস, হ্যাঁ, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এটাও কিন্তু পজিটিভ, অর্থাৎ স্টকটি কিন্তু আগের চেয়ে অনেক বেটার পারফর্ম করতেছে মার্কেটে। তো সেই ক্ষেত্রে আমরা চার্টে যদি ফোকাস করি দেখবো যে এখানে আমরা প্যারামিটারগুলো একটু দেখি যে বর্তমানে আমরা আরএসআই দেখি যে রবির আরএসআই কি অবস্থা। রবি বর্তমানে 47 টাকা 47.20 কিন্তু মুভ করতেছে। তার মানে এইগুলো কিন্তু বাই জোন, হ্যাঁ, এই যখন আরএসআই এই পয়েন্টগুলো থাকবে আপনি কিন্তু কিনতে পারবেন, কারণ এই লেভেলগুলোতেই কিন্তু কেনার সুযোগ থাকে। অবজার্ভ করবেন, কেনা বলতে অবজার্ভ করে আপনার যে সুইটেবল রেটটা আপনি যদি নিতে পারেন সেখান থেকে আপনি অবজার্ভ করে এখানে ইনভেস্ট করতে পারেন, এন্ট্রি নিতে পারেন। আর আমরা দেখতে পাচ্ছি যে এমএসসি হিস্টোগ্রাম বার এটাও কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বড় হচ্ছে, হয়তো আরো কয়েকদিন আরো 2-3 দিন হয়তো এরকম কন্টিনিউ করতে পারে, তারপর হয়তো একটা বাউন্স ব্যাক দিতে পারে। এখন আমরা চার্টে আসি, চার্টে যদি আমরা ফোকাস করি বর্তমান যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট হচ্ছে ব্যারিশ ক্যান্ডেল এবং এটা স্পষ্ট নির্দেশ করতেছে যে এটা কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করার যথেষ্ট পসিবিলিটিস আছে এখানে। সেক্ষেত্রে সম্ভাব্য সাপোর্ট হচ্ছে 29 টাকা 80 পয়সা। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলে আসার পর কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল কিছুদিন পূর্বে, তো সেই জন্য 29 টাকা 80 পয়সা হচ্ছে তার সম্ভাব্য একটা সাপোর্ট পয়েন্ট। যদি এটাকে রেসপেক্ট করে তাহলে তো একটা বাউন্স ব্যাক দিবে, আর যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আরেকটা সাপোর্ট পয়েন্ট তার 28 টাকা 80 পয়সা। এই যে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলগুলোতে কিন্তু একসময় 28 টাকা 80 পয়সা আসার পরে কিন্তু তার এই স্টকটি কিন্তু ঘুরে গিয়েছিল, অর্থাৎ বাউন্স ব্যাক দিয়েছিল নামার পরে। এই বেশ কিছু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে রেজিস্ট্যান্স হচ্ছিল 28 টাকা 80 পয়সা, কিন্তু তার রেজিস্ট্যান্স হিসেবে বর্তমানে কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ বেশ কিছু বার দেখাচ্ছে যে অর্থাৎ 28 টাকা 80 29 টাকা 80 এটা তো একটা সাপোর্ট জোন, এই জোনের থেকেই সম্ভাবনা আছে রবি কিন্তু আবার বাউন্স ব্যাক করে নতুন করে আবার আপ ট্রেন্ডে যাওয়ার। তো যারা রবি নিয়ে নতুন করে বিনিয়োগ করবেন তারা হয়তো 28 টাকা 80 পয়সার মতো ওয়েট করতে পারে, অথবা 29 টাকা 80 পয়সা এখানে তো বাউন্স ব্যাক করতে পারতে। এই দুইটা জায়গায় যদি আপনি অল্প অল্প করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু কিছুদিন পরে হয়তো আপনি 3-4-5 মাস পরে কিন্তু ভালো একটা প্রফিট টেক করতে পারেন, কারণ এই স্টকটা কিন্তু যথেষ্ট 35 টাকা 80 পয়সা যাবে এবং তার সম্ভাব্যতা সবচেয়ে বেশি যেটা রেজিস্ট্যান্স এটা 33 টাকা 30 পয়সা, অর্থাৎ 33-35 এই লেভেলে কিন্তু স্টকটি যাবে। সেক্ষেত্রে আপনার ধৈর্যটা বাদ হচ্ছে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করতে চান সেই হিসাবে করে যদি আপনি ইনভেস্টটা করেন তাহলে কিন্তু ওই অনুযায়ী প্রফিটটাও টেক করতে পারবেন। আপনি 28 টাকায় যদি ইনভেস্ট করে থাকেন, আপনি যদি ধারণা করেন যে আমি 32 টাকা সেল করে দেবো, তাহলে আপনি কিন্তু 32 টাকা পর্যন্ত ওয়েট করে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 31 টাকা 20 পয়সা লেভেলে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স এখানে আসে এবং স্টক টিকটা কিন্তু অবশ্যই জিগজ্যাগ হইতে অ্যাপস এন্ড ডাউনস করে করে কিন্তু একটা সময় কিন্তু এই লেভেলগুলো টাচ করতে 30-র উপরে কিন্তু যাওয়ার যত সম্ভাবনা রয়েছে, 35 যাবে। তো যারা রবিতে নতুন করে ইনভেস্ট করতে চান আমার মনে হয় আপনারা একটু একটু চোখ কান খোলা রেখে যদি এই পয়েন্টগুলোতে 28 টাকা 80 28 টাকা 90 থেকে যদি বাউন্স ব্যাক করে এই লেভেলগুলোতে আসা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা শর্ট টাইমের জন্য একটা ভালো একটা প্রফিট টেক করতে পারেন। তো এই ছিল হচ্ছে রবি নিয়ে ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে এসপি সিরামিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। এসপি সিরামিক্স নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে কথা বলার জন্য। বর্তমানে এসপি সিরামিক্সের যে মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু 68 তে আসছে, মানে মোটামুটি কিন্তু স্টকটি এখন মুভমেন্টে আছে। আর পাশাপাশি আমরা যদি এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি যথেষ্ট পজিটিভ, মানে খুবই শার্পলি কিন্তু আপগ্রেডেশন হচ্ছে এবং কিন্তু পর কিন্তু আবার তিনটা কিন্তু প্যারালাল কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু গ্রে হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কিন্তু এখানে সেলারে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে বায়রা ছিল 3 দিন অ্যাক্টিভ, পরে কিন্তু এখন আবার সেলারে সেল দিচ্ছে, এটাই নিয়ম। তো আমরা দেখবো এখন মূল ফোকাস পয়েন্টে যদি ফোকাস করি তো পরপর এই যে দেখে 3টা দিন কিন্তু বড় বড় ক্যান্ডেল কিন্তু এখানে ভালো বিনিয়োগ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে সেল আসবেই, সেলার প্রেসার দিবে এই লেভেল আসার পর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যখন 20 টাকা 60 পয়সা লেভেলে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু স্টকটাতে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে যায় এবং সেটা পরে একটা বড় ধরনের কিন্তু সেল দিয়ে দেয়, তারপরে কিন্তু আবার নতুন করে কিন্তু বায়াররা আসতেছে। তার মানে হচ্ছে কি এখানে কিন্তু এই যে 3 দিন ধরে যারা ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু এখন আস্তে আস্তে সেল দিয়েছিলেন, এখন আবার কিন্তু নতুন করে কিছু বায়ার বাই করে কিন্তু স্টকটিকে উপরে ওঠানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স 20 টাকা 80 পয়সা এবং এটাকে যদি ওভারকাম করতে পারে 20 টাকা 80 পয়সা লেভেলটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু 22 টাকা 90 পয়সা এই লেভেলটাতে কিন্তু যাবে। এই লেভেলটা তো কিন্তু ইতিপূর্বে দেখা যাচ্ছে বেশ কিছু কিন্তু এটাকে ভাঙাটা একটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমরা ইতিপূর্বে দেখেছি যে এই লেভেলটা যাওয়ার পরে কিন্তু
এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে, সেই জন্য আমরা সম্ভাব্যতা বলবো যে 22 টাকা 90 পয়সা আপনি যদি এখন ইনভেস্ট করেন বা এই লেভেলগুলোতে ইনভেস্ট করতে পারেন। এই যে যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে 19 টাকা 30 পয়সা বা 19 টাকা এই লেভেলগুলোতে যদি ইনভেস্ট করতে পারেন এবং স্টকটি কিন্তু 22 টাকা 90 বা 23 টাকা লেভেলে যাওয়ার সম্ভব আছে। তো সেক্ষেত্রে আপনি অল্প সময়ের জন্য কিন্তু এখানে আপনি বিনিয়োগ করে কিন্তু একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। তো এসপি সিরামিক্স নিয়ে এতটুকুই বলার। যারা এসপি সিরামিক্স নতুন করে বিনিয়োগ করতে চান আমি বলবো যে অবশ্যই আপনারা এখন যে পর্যায়ে আছে এখানে হয়তো অল্প বিনিয়োগ করে এখান থেকে একটু শর্ট টাইমের জন্য আপনি কিন্তু একটা বেনিফিট নিতে পারেন। তো এই ছিল এসপি সিরামিক্স নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলতে চাই, সেই সূত্রে আইডিএলসি নিয়ে কথা বলার পূর্বে আমরা আইডিএলসি একটু ফান্ডামেন্টাল একটু ঘুরে আসি। বর্তমান তার মার্কেট প্রাইস 39 টাকা 80 পয়সা এবং 52 ইজ হাইয়েস্ট 44.80, 40 টাকা 80 পয়সা এবং লোয়েস্ট ছিল 25 টাকা 90 পয়সা এবং এটা রিজনেবল ক্লোজিং স্টক। আর ইপিএস এবং হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবগুলাই কিন্তু পজিটিভ ভাবে আগাচ্ছে, এটা গুড স্টক হিসেবে দেখা যাচ্ছে, কারণ প্রচুর ক্যাশ ফ্লো বাড়ছে আগের চেয়ে। দেখেন 23.12 পার শেয়ারে বাড়ছে, ইপিএস 0.34 পার শেয়ারে বাড়ছে। এটা কিন্তু একটু ভালো একটা সিম্বল এবং ইনস্টিটিউট এবং ফরেন উভয়ই কিন্তু নতুন করে এখানে ইনভেস্ট করে যাচ্ছে। তাই আমরা এখন যদি চার্টে চলে আসি, চার্টে ফোকাস করে আমরা যদি প্রথমে দেখি যে আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু শার্পলি কারেকশন মেইনটেইন করতেছে, কারেকশন ফেজে আছে, চলতেছে বর্তমানে। এবং আমরা এমএসসি হিস্টোগ্রাম বারও কিন্তু দেখতে পাচ্ছি যে কিন্তু কন্টিনিউ, অর্থাৎ এটা কিন্তু অলরেডি 17 ফেব্রুয়ারি থেকে কিন্তু ডাউন ট্রেন্ড মেইনটেইন করে যাচ্ছে কারেকশন নিজে এবং বর্তমানে চলতেছে। সেক্ষেত্রে হয়তো মোটামুটি ভালোই কারেকশন চলে আসছে, তো আর 1-2 দিনের মাঝে হয়তো স্টকটির ভিতরে একটা বাউন্স দেখতে পারি আমরা। এখন আমরা দেখবো চার্টে যদি ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু টোটালি হচ্ছে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল এবং এটা কিন্তু মেন করে যে কন্টিনিউ কিন্তু আরো তার কারেকশন ফেজে আছে। তবে একটা ইম্পর্টেন্ট লক্ষ্য হচ্ছে যে যদি 39 টাকার নিচে চলে যায় স্টকটি, তার সর্বশেষ ছিল হচ্ছে লোয়েস্ট ছিল 39 টাকা, অর্থাৎ 39 টাকার নিচে যদি নেমে যায় 29.80 পয়সা তো আছে, তাহলে কিন্তু তার সাপোর্ট যদি ভেঙে ফেলে 39 টাকা 80 পয়সা তাহলে কিন্তু সে চলে যাবে হচ্ছে এই যে আমি আবার 39 টাকা, ওই 39 টাকা লেভেলটা যদি সে সাপোর্ট না করে তাহলে কিন্তু তার 38 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে কিন্তু ইতিপূর্বে এই লেভেলগুলোতে কিন্তু 1 ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু সাপোর্ট নিয়েছে এই পয়েন্ট 38 টাকা 30 পয়সা আসার পরেই, এবং এটা কিন্তু একসময় এই পয়েন্টের রেজিস্ট্যান্স হিসেবে ছিল যেটা উপরে যেতে পারতেছিল। অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার সেপ্টেম্বর 2025 সালেও কিন্তু এই 38 টাকা 30 পয়সাতে কিন্তু স্টকটি কিন্তু একটা বাউন্স ব্যাক দিয়েছিল। এখানে আবার অগাস্ট 25-এও সেম, আবার জুলাই 25 আছে, অর্থাৎ এখানে 37 টাকা 40 পয়সা এবং 38 টাকা 30 পয়সা এই দুই, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। এই জোনটাতেই কিন্তু আইডিয়াল সিটি পড়বে, এখানে কিন্তু একটা বাউন্স ব্যাক করেছিল, অর্থাৎ এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সটা কিন্তু মুভমেন্টে পজিটিভ মুভমেন্টে গিয়েছিল এখান থেকে। সেক্ষেত্রে যদি 39 টাকা লেভেলে যদি সাপোর্ট না করে, যে আমি যদি এখানে একটু একে দেখে যে এই পয়েন্টটাকে আমি বলতে যাচ্ছিলাম মূলত এই যে 39 টাকা এই লেভেলটাকে যদি এইটাকে যদি রেসপেক্ট করে, যেহেতু ইতিপূর্বে নেমে গেছে, যদি এখানে এভাবে নামতে থাকে নামার পর যদি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে তো ভালো, না হলে কিন্তু স্টকটি এনে 38 টাকা এই যে 30 পয়সা এবং 37 টাকা এই যে 40 পয়সা, 38 টাকা 30 এবং 37 টাকা 40 এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। সেই জন্য আইডিএলসিতে যারা বিনিয়োগ করতে চান আমার মনে হয় যদি এই পয়েন্টগুলোতে আপনি একটু চোখ খোলা রাখেন, অবজার্ভ করেন, তাহলে কিন্তু আপনি একটা শর্ট টাইমের জন্য একটা ভালো প্রফিট টেক করতে পারেন। এক্ষেত্রে তার সম্ভাব্য যে 43 টাকা লেভেল, এটা কিন্তু দারুণ একটা স্ট্রং একটা তার সাপোর্ট বলেন বা রেজিস্ট্যান্স বলেন যাই বলি আমরা, বর্তমানে কিন্তু এটা তার একটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে তার টপ যেটা 43 টাকা, অর্থাৎ এই স্টকটি 43 টাকায় কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে এখানে। সরি, এই যে এটা কিন্তু 43 টাকা লেভেলে কিন্তু যাওয়ার যথেষ্ট তার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে সম্ভাবনা যেটা থাকবে, তো যারা ইনভেস্ট করতে চান যদি এখান থেকে সাপোর্ট নিয়ে নেই 38 টাকা 30 পয়সা লেভেলে, তাহলে তো আপনি এখান থেকে সাপোর্ট একটা ধরতেই পারবেন এখানে। আর কাছে 39 টাকা 40 পয়সা বলছিলাম, যেমন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এই ছিল হচ্ছে আইডিএলসি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। তো আইডিএলসি একটা গুড স্টক, যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো একটা বিনিয়োগ করে কিন্তু এখান থেকে রেসপন্স নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার 4টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলে, আমার রিকোয়েস্টেড স্টক ছিল। তো
নিশ্চয়ই আপনাদের সঙ্গে নতুন করে অন্যান্য স্টক নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক স্টক থাকে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলার জন্য। আর নিশ্চয়ই আগামী সপ্তাহে আমরা ভালো একটা বাজার দেখতে পাবো সেই প্রত্যাশায়। আর সবার কাছে দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।